সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইন ক্লাসের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি এটাও আশা করছি যে তোমরা সকলে অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। শুধু আমার ক্লাস নয়, আমাদের ডিপার্টমেন্টের সকলের ক্লাস। তোমরা প্রতিটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়ছো এবং নোট করে রাখছো। আমি আশা করছি যে তোমরা সময় নষ্ট করছো না। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতির অংশীদারি ব্যবসায়ের উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার অষ্টম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, নিচের ছবিগুলো দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ছবিগুলো আমি কেন দেখাচ্ছি। আজকে তোমাদের তাহলে আমি কি পড়াবো বলো তো? হ্যাঁ, অংশীদারি ব্যবসায়, তাই না? প্রিয় শিক্ষার্থী, অংশীদারি ব্যবসায় কিন্তু আমি গত ২টি ক্লাস তোমাদের সাথে নিয়েছি, তাই না? সে ২টি ক্লাসে কি কি শিখিয়েছি তোমরা তো জানো। নিশ্চয়ই ক্লাস ২টি করেছো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই করবা, ঠিক আছে? তাহলে চলো অংশীদারি ব্যবসায়ের আর যেগুলো টপিকস বাকি আছে সেগুলো আজকে পড়ে নিই। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র সম্পর্কে বিশদভাবে জানবো এবং নিবন্ধন সম্পর্কে জানবো। এবং তোমরা আমরা চুক্তিপত্র এবং নিবন্ধন সম্পর্কে জানবো। তারপরেও একটু আমরা দেখে নিই যে আসলে এই অংশীদারি ব্যবসায় এর কোন বিষয়গুলো তোমরা আজকে শিখতে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি তা তোমরা বলতে পারবে যদি এই ক্লাসটি করে থাকো। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রটা কি? প্রিয় শিক্ষার্থী, এছাড়াও অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু সম্পর্কে তোমরা বলতে পারবে এবং অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি এবং নিবন্ধন না করলে কি পরিণাম হবে এগুলো তোমরা বলতে পারবে আজকের ক্লাসটি করলে। তাহলে এছাড়াও তোমরা আরো বিষয় তোমরা বলতে পারবে যে নিবন্ধন কি বাধ্যতামূলক কিনা অংশীদারি ব্যবসায়, এবং চুক্তি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এগুলোও তোমরা বিশ্লেষণ করতে পারবে, বলতে পারবে। এবং প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা আজকে ক্লাসটি করি। চুক্তিপত্র কি? প্রথমেই তোমাদেরকে চুক্তিপত্রের ধারণা আমি দিব। দেখো স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাংলাদেশের অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালে, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালে? ১৯৩২ সালে। এখানে কিন্তু অনেকগুলো সাল আছে তোমাদের এই ব্যবসায় পরিচিতি, তাই না? অংশীদারি ব্যবসায় আছে, তারপরে সমবায় সমিতি আছে, তারপরে হচ্ছে কি আছে, যৌথ মূলধনী ব্যবসায় আছে, তাই না? তো তোমরা কিন্তু সালগুলো প্রতিটা আলাদা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই। বাংলাদেশের অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইনে বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, ঠিক আছে? তাহলে অংশীদারি ব্যবসাটা সৃষ্টি হয় কোথা থেকে? চুক্তি থেকে, তাই না? চুক্তি কিন্তু ৩ ধরনের হতে পারে, ঠিক আছে? যেমন চুক্তি মৌখিক হতে পারে, চুক্তি লিখিত হতে পারে এবং চুক্তি লিখিত, মৌখিক, নিবন্ধিত হতে পারে, ঠিক আছে? তাহলে চুক্তি তিন প্রকার হতে পারে। যেকোনো প্রকার হলেই হবে। তবে আলাদা আলাদা সুবিধা তো অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা দেখি চুক্তিপত্র কি। আসলে আমরা বললাম যে চুক্তি মৌখিক হতে পারে, সেটি মৌখিক হলে সেটির নাম চুক্তিই থাকবে। কিন্তু সেটি যদি লিখিত হয়, লিখিত হলে সেটি কি হবে? সেটির নাম হয়ে যাবে চুক্তিপত্র বা ডিড। ইংরেজিতে বলা হবে ডিড, ঠিক আছে? তাহলে লিখিত চুক্তিকে কি বলে? চুক্তিপত্র। তোমাদের স্ক্রিনে আমি প্রতিটা কথার সংক্ষিপ্ত ভাবে দিয়ে দিয়েছি, তোমরা যেন সেগুলো কথা লিখতে পারো। শুধুমাত্র আমার লেকচার এই যে তোমরা কথা না শুনে শুধুমাত্র এগুলো লিখলেই কিন্তু হবে না। অনেকেই তোমরা ছবি তুলে সেগুলো লিখে আমাকে খাতা জমা দাও, আমি বুঝতে পারি। কিন্তু তোমরা আমার কথা শুনতে হবে। আমার কথা আমি যা লিখি তার চেয়েও কিন্তু বেশি কথা বলি, ঠিক আছে? সেই কথাগুলো অবশ্যই তোমাদের শুনতে হবে এবং সেগুলো খাতাতে উপস্থাপন করতে হবে। তাহলে আমি লিখিত চুক্তি কত প্রকার বললাম? ৩ প্রকার। কি, কি? মৌখিক, লিখিত ও নিবন্ধিত। ঠিক আছে? আর লিখিত চুক্তিকে কি বলা হয়? লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার
এছাড়াও বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে লেখা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো লেখা থাকে। উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার, বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে কিন্তু চুক্তিপত্রতে উল্লেখ থাকে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চুক্তিপত্র আমি বললাম ৩ ধরনের, তাই না? মৌখিক। তো মৌখিক এবং লিখিত কোনটা বেশি ভালো বলো তো? দুটিই হতে পারে অংশীদারদের ব্যবসায়। কিন্তু চুক্তিপত্র যদি লিখিত হয় তাহলে কিন্তু বেশ কিছু সুবিধা আমরা পেয়ে থাকি, তাই না? কারণ লিখিত জিনিস একটি ডকুমেন্টারি হিসেবে কাজ করে। এটা ডকুমেন্ট, যেটার আইনগত একটা প্রামাণ্য দলিল হিসাবেও কিন্তু এটি কাজ করে, তাই না? দেখা যাচ্ছে যে অনেক সময় যে মুখের কথা অনেকে অস্বীকার করতে পারে যে না আমি এটা বলিনি, বা এখানে কিন্তু একটা বিরোধ দেখা দিতে পারে। কেউ শুনতে ভুল করতে পারে, কেউ বুঝতে ভুল করতে পারে। ঠিক আছে? এজন্য চুক্তিপত্র যদি লিখিত হয় তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি নিরসন হয় এবং এটা একটা ডকুমেন্ট হিসাবে, দলিল হিসাবে কাজ করে। ঠিক আছে? এজন্য চুক্তিপত্র কি লিখিত হওয়াটাই বেশি ভালো। এবং নিবন্ধিত সম্পর্কে আমরা একটু পরে আরো জানবো। নিবন্ধিত হওয়াটা কি ভালো না, এবং হলে কি কি সুবিধা পাওয়া যায় এগুলো আমরা জানবো। তার আগে আমরা চুক্তিপত্রের কিছু সংজ্ঞা দেখে নিই। ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, চুক্তিপত্রের কিছু সংজ্ঞা দেখতে হলে আমরা একটু দেখে নিই যে চুক্তি অংশীদারির সাল কত? অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের আইন দ্বারা বলো তো? ১৯৩২ সালের আইন। হ্যাঁ? তাহলে ১৯৩২ সালের অংশীদারি আইনের ৫ ধারায় বলা হয়েছে যে অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। অর্থাৎ যে ধরো সমাজে একসাথে বসবাস করতে করতে বা সামাজিক মর্যাদা লাভ করে, ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ মর্যাদা আসে সমাজে, বা সামাজিক যে উত্তরাধিকার সূত্রে, বিভিন্ন সূত্রে সামাজিক মর্যাদা লাভ করে একটি মানুষ অপর মানুষের প্রতি। কিন্তু এই সামাজিক মর্যাদা লাভ করলে যে সে অংশীদারি পার্টনার বা অংশীদার হতে পারবে এমন কিন্তু কোনো কারণ নেই। কারণ তাকে অবশ্যই চুক্তি থাকতে হবে এবং এই চুক্তির আন্ডারে যে সকল অংশীদারদের নাম আছে তারাই শুধুমাত্র সেই অংশীদার হতে পারবে। এজন্য বলা হচ্ছে যে অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আরো একটি সংজ্ঞা বলা আছে প্রফেসর জে এল হ্যানসন। তোমাদের আমি আগেও বলেছি যে খাতাতে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও এবং তোমার খাতার মানটা যদি তোমরা ভালো করতে চাও। অবশ্যই ২টি সংজ্ঞা তোমাদের খাতাতে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এবং এই সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখা একটু কষ্টকর। এই জন্য তোমাদের আমি বলি যে তোমরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা করে খাতা করবে এবং সেই খাতাগুলোতে সংজ্ঞাগুলো আলাদা করে লিখে রাখবে যেন তোমাদের মনে থাকে। তাহলে চলো আমরা এই সংজ্ঞাটা একটু দেখে নিই কি বলেছে। প্রফেসর জে এল হ্যানসন বলেছেন, অংশীদারি চুক্তিপত্র হলো এমন দলিল যা ব্যবসায়ের অংশীদারদের প্রত্যেকের অবস্থা সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য প্রণীত হয়। তাহলে অংশীদারি ব্যবসায় প্রত্যেকের অংশীদারদের অবস্থা, ঠিক আছে? এখানে যতজন অংশীদার আছে, হ্যাঁ, যতজন অংশীদার আছে প্রত্যেকের বিষয় কিন্তু সুস্পষ্টভাবে এখানে ব্যাখ্যা করা থাকবে। ঠিক আছে? যেন ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব, কোনো বিরোধ দেখা না যায়। এটি বলা হয়েছে। প্রফেসর জেলস জন হ্যানসন এটি বলেছেন। ঠিক আছে? এবং অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসে কি বলা হয়েছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে অংশীদারি চুক্তিপত্র হলো একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি যা দলিল আকারে প্রস্তুত হয়। তাহলে কি? এটি তো অবশ্যই দলিল আকারে প্রস্তুত হবে, তাই না? যেহেতু এটি লিখিত, অংশীদারি চুক্তিপত্র মানে তো লিখিত, এবং এটি কিন্তু একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি। কারণ আমরা জানি কি যে একজন ব্যক্তি হলে কি অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব? এক মালিকানা সম্ভব, কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব নয়। এজন্য বলা হচ্ছে যে একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি। এখানে কিন্তু চুক্তি মানে কি? সবার সম্মতি নিয়ে যেটি সিদ্ধান্ত হবে এবং সেটি লিখিত হবে চুক্তিপত্রে, তাই না? তো এই যে বলা হচ্ছে যে একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি যা দলিল আকারে প্রস্তুত করা হয় সেটিকেই বলা হচ্ছে কি অংশীদারি চুক্তিপত্র। এটি কোথায় উল্লেখ আছে? এটি অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসে উল্লেখ আছে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে এই সংজ্ঞাগুলো অবশ্যই চুক্তিপত্র কাকে বলে আসলে অবশ্যই দিবা, বা চুক্তিপত্রের সংজ্ঞা আসলে অবশ্যই সংজ্ঞাগুলো উল্লেখ করবা। ওকে? তাহলে চলো আমরা একটু চুক্তিপত্র সম্পর্কে আরো বিষয় একটু জেনে নিই। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র সকল অংশীদারি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। কারণ কি বলতো? যদি সকল অংশীদার স্বাক্ষর না করে তাহলে তো অনেকে এটি
এটি বিরোধ করতে পারে, তাই না? যে বলতে পারে যে না আমি এটা তো জানি না, বা এটি যে চুক্তিপত্রে লেখা হয়েছে এটি তো আমার অজানা ছিল, আমি এটি মানি না, বা বিভিন্ন সে বিরোধ করতে পারে, দ্বন্দ্ব হতে পারে। এই জন্য দেখা যাচ্ছে বলা হচ্ছে কি যে অংশীদারি চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয় এবং চুক্তি ছাড়া মুনাফা অর্জন বন্টনের উদ্দেশ্যে ব্যবসায় পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসায় বলে বিবেচিত হবে না। ধরো কয়েকজন বন্ধু মিলে আহ একটি বাগান ইজারা নিল, আমের বাগান, ঠিক আছে? এবং তারা কি করলো যে ওই বছরের জন্য তারা সে আম ধরলে সে কি করবে, বন্ধুরা মিলে সেই আমগুলো বিক্রি করবে এবং তারা সেই বিক্রি করে সেখান থেকে মুনাফা যেটা হবে সেটি সব বন্ধু মিলে ভাগ করে নেবে। তাহলে কি এটি অংশীদারি ব্যবসায় হবে কিনা বলো তো? না, এটি অংশীদারি ব্যবসায় হবে না। অনেকেই অনেক বন্ধু মিলে বা পরিবারের অনেক ভাই বোন মিলে কোনো ব্যবসায় করতে পারে, ঠিক আছে, কিন্তু সেটি অংশীদারি ব্যবসায় হবে না। তার কারণ সেটিকে অবশ্যই ১৯৩২ সালের অংশীদারি আইনের আওতায় আসতে হবে এবং সেটি অবশ্যই চুক্তিপত্র বা চুক্তি থাকতে হবে। কারণ আমরা জানি যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে যে এখানে দেখো স্ক্রিনে আমি বলেছি যে যেমন যৌথ পারিবারিক ব্যবসা অংশীদারি ব্যবসায় নয়। যে অনেক সময় দেখা যাচ্ছে যে একান্নবর্তী হিন্দু ফ্যামিলিদের অনেক ব্যবসায় যুগের পর যুগ ধরে চলতে থাকে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু অংশীদারি ব্যবসায় হবে না। অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই চুক্তি থাকতে হবে এবং সেই চুক্তিতে সবার সম্মতি জনিত স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে? তাহলেই সেটি অংশীদারি ব্যবসায় হতে হবে এবং সেটি ১৯৩২ সালের আইনের দ্বারা হতে হবে। ওকে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো জেনে নিই যে চুক্তিপত্রের মধ্যে কোন কোন বিষয় উল্লেখ থাকে। তাহলে প্রথমেই দেখো কি বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা থাকবে চুক্তিপত্রে, ঠিক আছে? চুক্তিপত্রে কি থাকবে? অবশ্যই অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা উল্লেখ থাকবে। এটি হচ্ছে ১ নম্বর কথা, যে অংশীদারি ব্যবসায় কি নাম, একটা নাম দেওয়া থাকবে, যে কোনো একটা নাম দেওয়া থাকবে, ঠিক আছে? সেই নাম এবং এটি কোথায় অবস্থিত সেটি অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকবে, ঠিক আছে? এবং দেখো বলা হচ্ছে ব্যবসায়িক প্রকৃতি, ব্যবসায়টা কি নিয়ে গঠিত, এটি কি কোনো ফার্নিচারের ব্যবসায় নাকি কোনো কি বলবো ফার্নিচার হতে পারে, তারপরে হচ্ছে গার্মেন্টস হতে পারে, হ্যাঁ, জামা কাপড় পোশাক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেই প্রকৃতিটা কি এবং এর উদ্দেশ্য কি এবং আওতা কতটুকু, এটি কোন কোন জায়গা পর্যন্ত বিস্তৃত হতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু চুক্তিপত্রে থাকতে হবে, উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? আর কি বিষয় দেখো এখানে বলা হচ্ছে ব্যবসায়ের কার্যকল বা স্থায়িত্ব। আমরা জানি কি অংশীদার এর পূর্বের ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় প্রকারভেদ সম্পর্কে জেনেছি না? যে সেখানে কিন্তু কি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় আছে, তারপরে হচ্ছে কি আছে, সাধারণ অংশীদারি ব্যবসায় আছে, সেখানে আবার বিভিন্ন ব্যবসায় আছে, যেমন ধরো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য স্থাপিত অংশীদারি ব্যবসায় আছে, তাই না? তো এই ব্যবসায়ের কার্যকল বা স্থায়িত্ব যদি নির্দিষ্ট সময়ের জন্য থাকে তাহলে অবশ্যই সেটি উল্লেখ থাকতে হবে কত সময়ের জন্য অংশীদারি ব্যবসাটি চলবে। যদি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য হয়ে থাকে সেটি উল্লেখ থাকতে হবে এবং যেটি অনন্তকাল পর্যন্ত চলবে, কোনো সময়সীমা যদি না থাকে সেটিও এখানে অবশ্যই উল্লেখ রাখতে হবে। এরপরে দেখো অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। এর আগে আমরা দেখলাম অংশীদারি ব্যবসায়ের নাম, ঠিকানা। এবারে বলা হচ্ছে যে প্রতিটা অংশীদারের নাম এখানে রাখতে হবে। তার ঠিকানা কি সেটা এখানে থাকতে হবে। তার বাড়ির স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ঠিক আছে? এবং তার পেশা কি সেই বিষয়গুলো কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ রাখতে হবে। এরপরে বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ। কতটা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় গঠিত হলো এবং কোন অংশীদার কত মূলধন দিল, ঠিক আছে, দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ রাখতে হবে যেন ভবিষ্যতে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয়। ওকে? এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক অংশীদারদের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেক অংশীদার কত পরিমাণ, কেউ ১০,০০০ দিতে পারে, কেউ ১,০০,০০০ দিতে পারে, কেউ ৫,০০,০০০ দিতে পারে, ঠিক আছে? তো কেউ নাও দিতে পারে। তোমরা এখানে দেখেছো কিন্তু অংশীদারদের যখন আমি প্রকারভেদ তোমাদের দেখিয়েছি সেখানে কিন্তু লেখা ছিল না যে কেউ দিতে পারে, কেউ নাও দিতে পারে, কেউ কর্মী অংশীদার, সে হচ্ছে কি দিচ্ছে না, কোনো মূলধন টাকা দিচ্ছে না, সে শুধু তার শ্রম দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এখানে পুরোপুরি
উল্লেখ থাকবে এবং তাদের এইগুলো কিভাবে পরিশোধ করা হবে সেটার বিষয় সম্পর্কেও কিন্তু এখানে পদ্ধতিগুলো উল্লেখ রাখতে হবে। এরপরে বলা হচ্ছে কি দেখো চুক্তিপত্রে থাকবে ব্যবসায় পরিচালনা নিয়মাবলী। কিভাবে ব্যবসায়টা পরিচালিত হবে? কে সব অনেক সময় দেখা যাচ্ছে যে নিষ্ক্রিয় অংশীদার থাকবে, তাই না? যে সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে না, সক্রিয় অংশীদার করবে, কর্মী অংশীদার করবে। ঠিক আছে? তো আরো বেশ কিছু অংশীদার আছে যেমন আপাত দৃষ্টিতে অংশীদার, তারা কিন্তু ব্যবসায় পরিচালনা করবে না। তো এই পরিচালনার নিয়মাবলী কি আছে? প্রতিটা বিষয় বিস্তারিতভাবে চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে। এরপরে দেখো যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনা করেন তাদের পরিচিতি। যেমন যেটা বললাম আমি যে সক্রিয় অংশীদার, তার বিস্তারিত পরিচিতি কিন্তু এখানে অবশ্যই রাখতে হবে। যারা প্রত্যক্ষভাবে, এখানে প্রত্যক্ষ কারা পরিচালনা করবে তাদের আলাদা করে নাম এখানে উল্লেখ থাকতে হবে, তাদের পরিচিতি এখানে রাখতে হবে। যেমন কর্মী অংশীদার, সে কি বেতন পাবে কিনা, হ্যাঁ? কর্মী অংশীদার কি করে যে অন্যরা দেখা যাচ্ছে যে তেমন একটা পরিচালনা করছে না কিন্তু কর্মী অংশীদার অনেক সময় দিচ্ছে সে ব্যবসায়, এজন্য তাকে আলাদা করে কি বেতন দেওয়া হবে কিনা, দিলে কত টাকা দেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অংশীদারি ব্যবসায়ের যে চুক্তিপত্র হবে সেখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে। এরপরে দেখো ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি। ব্যবসায় কিভাবে লাভ লোকসান বন্টন হবে? ধরো কেউ 1 লাখ টাকা দিয়েছে, কেউ 5 লাখ টাকা দিয়েছে ব্যবসায়ী, কেউ কোনো টাকা দেয়নি, সে শ্রম দিয়েছে, হ্যাঁ? তো এই জন্য দেখা যাচ্ছে লাভ লোকসান পদ্ধতি কিভাবে বন্টিত হবে এটি কিন্তু অবশ্যই রাখতে হবে। যদি এটি না থাকে তাহলে সব অংশীদারি ব্যবসায় সমানভাবে সে যতই টাকা দিক না কেন মূলধন হিসেবে সমানভাবে কি হবে লাভ লোকসান তারা বন্টন করে নেবে। ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে যে লাভ লোকসান পদ্ধতিটা এখানে দেওয়াটাই বেস্ট হবে। হ্যাঁ? এরপরে দেখো ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি কেমন হবে? সেখানে কি তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার করবে কিনা? ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে যে বিরোধ দেখা দিলে সেটি কিভাবে মীমাংসার পদ্ধতি, হ্যাঁ? কোন বিষয়গুলো সেখানে বিবেচনায় রাখা হবে। এই বিষয়গুলো অবশ্যই অংশীদারি ব্যবসায়ের যে চুক্তিপত্র আছে সেখানে অবশ্যই রাখতে হবে। ওকে? এরপরে দেখো কি বলা হচ্ছে যে অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার। প্রতিটা অংশীদারের দায়িত্ব কি হবে, তার ক্ষমতা কতটুকু হবে। যেমন সীমিত অংশীদার সে তার কিন্তু সে ব্যবসায় মূলধন দেয় এবং তার ক্ষমতা কিন্তু খুব একটা বেশি থাকে না, সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। আবার দেখা যাচ্ছে তার দায়টাও খুব বেশি থাকে না, সীমিত থাকে। তার অধিকার কতটুকু থাকবে এই বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই উল্লেখ রাখতে হবে। শুধু সীমিত বলছি না, প্রতিটা অংশীদারদেরই দায়িত্ব, ক্ষমতা এবং অধিকার অবশ্যই এখানে বিস্তারিতভাবে লিখিত হতে হবে। এরপরে দেখো বলা হচ্ছে যে যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন। কোন ব্যাংকে? সোনালী ব্যাংকে নাকি রূপালী ব্যাংকে, না প্রাইভেট ডাচ বাংলা ব্যাংকে, নাকি এক্সিম ব্যাংকে, নাকি মার্কেন্টাইল ব্যাংকে, কোন ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম এখানে লিখতে হবে, তার কোন শাখাতে এটি খোলা হবে, হ্যাঁ? তার ঠিকানা দিতে হবে এবং হিসাবের ধরন কি সঞ্চয়ী হবে, চলতি হবে, হ্যাঁ? কোন হিসাবটা হবে সেই হিসাবের ধরনও কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এরপরে দেখো ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিদের নাম, অর্থাৎ এখানে ধরো অংশীদার 5 জন আছে বা 10 জন আছে। তো এই পরিচালনা কারা করবে? সবাই তো আর ব্যাংকে যাবে না। তার জন্য আলাদা ব্যক্তি অবশ্যই রাখা হবে। সেই ব্যাংক হিসাব পরিচালনাকারী ব্যক্তির নাম, ঠিকানা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। ঠিক আছে? এরপরে দেখো স্ক্রিনে তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো এবং নোট করছো, কথাগুলো শুনছো আশা করছি। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী দেখো ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি কিন্তু অংশীদারি ব্যবসায় অবশ্যই থাকতে হবে, এটি আগেও বলেছি। এছাড়াও বলা হচ্ছে যে অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি কেমন হবে, যে কোনো অংশীদার যদি বিশ্বাস ভঙ্গ করে তার বহিষ্কার পদ্ধতি কেমন হবে, এবং কেউ যদি অবসর গ্রহণ করে তার অবসর গ্রহণ পদ্ধতিটা কেমন হবে, যে অবসর গ্রহণের পরে কি কি পেতে পারে, কি কি মানে কি কি সে পাবে না এবং সে মূলধন তুলবে কিনা, এই প্রতিটা বিষয় কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? এরপরে সর্বশেষ কি বলা হচ্ছে যে বিলোপ সাধনের পদ্ধতি। আমরা এটি বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে শিখবো যে বিলোপ সাধন কিভাবে হয়ে থাকে। সকলে সম্মতি নিয়ে হতে পারে, হ্যাঁ? তারপরে হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। ঠিক আছে? আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটতে পারে। হুম? তারপরে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন করতে পারে। তো এই বিলোপ সাধন পদ্ধতিটা কেমন হবে এই পদ্ধতি সম্পর্কেও কিন্তু অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি যে তোমরা চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো পরীক্ষাতে আসলে অবশ্যই ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে অংশীদারি নিবন্ধনটা কি। অংশীদারি নিবন্ধন বলতে আমরা কি বুঝি?
দেখো, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নামে তালিকাভুক্তকরণকে বোঝায়। ঠিক আছে, এখানে কিন্তু মেইনলি অংশীদারি যে চুক্তিপত্রটা আছে না, সেই চুক্তিপত্রটাকেই নিবন্ধন করাকে বোঝায়। ঠিক আছে, এবং অংশীদারি ব্যবসায়টা কোথায় আছে, কোন জায়গাতে আছে, এখানে কিন্তু যে কোনো নিবন্ধকের অফিসে যে নিবন্ধন করলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, অংশীদারি ব্যবসায়ীটা কোথায় অবস্থিত আছে, হ্যাঁ, কোথায় অবস্থিত আছে, কোথায় অবস্থান তার, সেই জায়গাতে, সেই জায়গার আওতাতে, হ্যাঁ, সেই থানার আওতাতে, ঠিক আছে, বা সেই এলাকাতে কোন নিবন্ধন অফিস আছে, সেই সরকার কর্তৃক নিয়োজিত সেই নিবন্ধক অফিসে ব্যবসায়ীর নামটা তালিকাভুক্ত করতে হবে। এবং সেই ব্যবসায়ীর নামটা তালিকাভুক্তকরণকেই বলা হচ্ছে কি, অংশীদারি ব্যবসায় নিবন্ধন। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না। আমরা জানি যে অংশীদারি ব্যবসায় কি নিবন্ধন করাটা কি বাধ্যতামূলক? বলতো কি হবে, অংশীদারি ব্যবসায় কি নিবন্ধন বাধ্যতামূলক ভাবে করতে হবে? না, কখনোই না। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তবে কিছু সমস্যা বা কিছু সুবিধা, কিছু অসুবিধা তো আছে। নিবন্ধন যারা করবে বা করবে না, তাদের মধ্যে কিন্তু কিছু সমস্যা, কিছু অসুবিধা আছে। যেমন এখানে একটি বিষয় বলা হচ্ছে যে নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। এখানে বলা হচ্ছে যে সংক্ষিপ্তভাবে বোঝো যে নিবন্ধিত না করলে কোনো তৃতীয় পক্ষের কোনো বিষয়েই তুমি মামলা করতে পারবা না, যেহেতু তোমার অংশীদারি ব্যবসায়টা নিবন্ধন নাই। কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে কোনো তৃতীয় পক্ষ, ঠিক আছে, বা টাকা দিচ্ছে না, যে কোনো বিষয় হতে পারে, তুমি কিন্তু মামলা করতে পারবে না যদি তোমার অংশীদারি ব্যবসায়টা নিবন্ধিত না হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু দেখে নিই যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবে না। হ্যাঁ, মামলা করতে পারবে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী, কিন্তু সেটা 100 টাকার অধিক নয়। হাস্যকর না? 100 টাকার জন্য কি কেউ মামলা করবে? মামলা করতে তো 100 টাকার বেশি লাগবে। তাহলে সে কেন মামলা করবে, তাই না? তো এক্স্যাক্টলি তাই। এখানে বলা হচ্ছে, দেখো, আদায়ের জন্য মামলা করতে পারে না। অংশীদারি আইনের ৫৮ ধারায় এই সম্পর্কে বলা হয়েছে। এ সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে অংশীদারি নিবন্ধন কিভাবে করা হবে সেই সম্পর্কে কিন্তু অংশীদারি আইনের ৫৮ ধারায় বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় যে জায়গাতে, যে এলাকাতে, যে স্থানে গঠিত হবে সেই এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত নিবন্ধক অফিসে নির্ধারিত ফি প্রদান পূর্বক, ঠিক আছে, আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই আবেদনপত্র লিখিতভাবে আহ, তার সাথে আরো কিছু বিষয় উল্লেখ রাখতে হবে। সে আরো কিছু বিষয় আবেদনের পত্রের সাথে উল্লেখ করে সংযুক্ত করে তারপরে নিবন্ধকের অফিসে সে আবেদনপত্রটা জমা দিতে হবে। বুঝতে পেরেছো? নির্ধারিত একটা ফি প্রদান করব। তাহলে এই যে আবেদনপত্র আমরা নিলাম এবং সেটি কি করব, লিখিতভাবে জমা দিব, তার সাথে আরো কিছু বিষয় কিন্তু উল্লেখ থাকতে হবে। সেই আরো বিষয়গুলো কি, এগুলো আমরা একটু দেখে নিই। দেখো, সেগুলো বলা হয়েছে। দেখো, সেই আহ, বিষয়টি কি কি বলা হচ্ছে। প্রথমে যে অংশীদারি প্রতিষ্ঠানের নাম, অংশীদারি প্রতিষ্ঠানের নামটা অবশ্যই সেখানে উল্লেখ থাকতে হবে। প্রধান কার্যালয়ের ঠিকানা, এখানে অনেকগুলো কার্যালয় থাকতে পারে, হেড অফিস থাকতে পারে বা ব্রাঞ্চ থাকতে পারে, সেক্ষেত্রে প্রধান কার্যালয়ের মূল ঠিকানাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এছাড়াও শাখা কার্যালয় যদি থেকে থাকে সেই শাখা কার্যালয়ের ঠিকানাগুলো এখানে দিতে হবে। এরপর দেখা যাচ্ছে বলা হচ্ছে যে ব্যবসায়ীর উদ্দেশ্য কি, সেটা অবশ্যই এখানে উল্লেখ থাকতে হবে। ব্যবসায়ীর শুরুর তারিখ, কবে থেকে অংশীদারি ব্যবসায়টা আরম্ভ হবে বা হয়েছে সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে। ব্যবসায়ের মোট কার্যকাল বা স্থায়িত্বকাল, যেটি স্থায়িত্বকাল কি 5 বছরের জন্য হবে নাকি 2 বছরের জন্য হবে নাকি অনন্তকাল পর্যন্ত এটি চলবে, সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে। অংশীদারদের প্রত্যেকের নাম, ঠিকানা ও পেশা উল্লেখ রাখতে হবে এবং অংশীদার হিসেবে ব্যবসায় যোগদানের তারিখ, কোন অংশীদার কবে যোগদান করেছে সেই যোগদানের তারিখটাও কিন্তু এই নিবন্ধন পত্রে আবেদনের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এখানে নিবন্ধনের বিষয়ে আমরা আরো কিছু জানবো, গুরুত্বপূর্ণ কিছু। তোমরা একটু দেখো কি বলা হচ্ছে যে চুক্তিপত্রকে এই জন্য বলা হয়, চুক্তিকে এই জন্য বলা হয় অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। ঠিক আছে, তো অংশীদারি ব্যবসায়
আম আমাদের দেশের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স কিন্তু সংগ্রহ করতে হবে। যেমন এক মালিকানা ব্যবসায়কে সংগ্রহ করতে হয়, তেমন কিন্তু অংশীদারি ব্যবসায়কেও ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। ঠিক আছে? এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটি হচ্ছে যদি আমরা জানি যে অংশীদারি ব্যবসায় নিবন্ধিতও হতে পারে, আবার অনিবন্ধিতও হতে পারে। এটি কিন্তু বাধ্যতামূলক নয়। নিবন্ধন কিন্তু অংশীদারি ব্যবসার জন্য বাধ্যতামূলক নয়। যদি কোনো অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত থাকে বা নিবন্ধিত না করা হয়, তাহলে সে কোন কোন সমস্যার বা অসুবিধার সম্মুখীন হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি বলা হচ্ছে যে অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। যদি কোনো অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হয়, তাহলে সে কি করতে পারবে না? অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটি কত ধারাতে আছে? এটি ৬৯ এর ১ ধারাতে আছে। মামলা তো আর এমনি এমনি করতে হয় না কোনো কারণে, তাই না? টাকা পেতে পারে, টাকা দিচ্ছে না, বা কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে সে মামলা করেছে অন্য কোনো অংশীদার, হ্যাঁ? কিন্তু সে কি করতে পারবে না? সেই অপর অংশীদারের বিরুদ্ধে কখনোই মামলা করতে পারবে না, যদি অংশীদারি ব্যবসায়টা নিবন্ধিত না থাকে। এরপরে বলা হচ্ছে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটি বলা হচ্ছে কত ধারাতে? ৬৯ এর ২ ধারাতে। তৃতীয় পক্ষ বলতে ধরো তোমার কোনো আম বাইরের কোনো আম ব্যক্তি আছে, পক্ষ আছে, কোনো প্রতিষ্ঠান আছে। তো তারা কোনো সমস্যার সৃষ্টি করেছে, ঠিক আছে? কিন্তু এখন তাদের জন্য মামলা করতে হবে। তাদের সেই স্বার্থ রক্ষা করার জন্য, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। কিন্তু কি করা যাবে? অনিবন্ধিত যদি হয় অংশীদারি ব্যবসাটা, তাহলে সেই তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যাবে না। এরপরে দেখো বলা হচ্ছে ৪ নাম্বার, পাল্টা পাওনার দাবিতে বাধা। পাল্টা পাওনা, এখানে এটা কত আছে? ৬৯ এর ৩ ধারা। যেমন ধরো এমন একটি অংশীদারি ব্যবসায় আছে, ধরো এক্স এক্স একটি অংশীদারি ব্যবসায়ের কাছ থেকে তুমি ১,০০,০০০ টাকা পাবা। ঠিক আছে? আবার তারাও দেখা যাচ্ছে তোমার কাছ থেকে ৫০,০০০ টাকা পাবে। এখন ধরো তুমি বলছো ঠিক আছে, তাহলে আমি যেহেতু তোমাদের কাছে ১,০০,০০০ টাকা পাবো, তোমরা আবার আমাদের কাছে ৫০,০০০ টাকা পাবা, তাহলে এটা কাটাকাটি করে দিয়ে আমি তোমাদের ৫০,০০০ টাকা দিই। তাহলে তো হয়ে যাবে। কিন্তু তারা মানতে নারাজ। তারা বলছে না, তোমাদের ১,০০,০০০ টাকা দিতে হবে। আমি ৫০,০০০ তোমরা যেটা পাও সেটা আমি পরে দিব। সেটা দেখা যাবে পরে। কিন্তু তুমি এটাতে অস্বীকার করছো, তখন কি হবে? তারা তোমার বিরুদ্ধে তাদের ধরো অংশীদারি ব্যবসাটা নিবন্ধিত আছে। ঠিক আছে? এখন তারা তোমার অংশীদারি তোমাদের বিরুদ্ধে বা তোমাদের অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবে ১,০০,০০০ টাকার বিরুদ্ধে। কিন্তু তুমি যে টাকা পাও ৫০,০০০ টাকা, সেই টাকার বিরুদ্ধে কিন্তু তুমি মামলা করতে পারবা না। সেক্ষেত্রে কি হবে? তোমার টাকা তুমি পেলে না, কিন্তু তারা মামলা করে তোমার কাছ থেকে টাকা নিয়ে নিল। এটা হতে পারে। এজন্য বলা হচ্ছে কি, পাল্টা পাওনা দাবিতে বাধা। পাল্টা পাওনা দাবিতে তুমি মামলা দায়ের করতে পারবা না। বাধার সৃষ্টি হয় যদি অনিবন্ধিত থাকে তোমার অংশীদারি ব্যবসাটা। ঠিক আছে? এটি কত ধারাতে আছে? ৬৯ এর ৩ ধারাতে আছে। এরপরে বলা হচ্ছে পাওনা আদায়ে বাধা। এটা একটা পাল্টা পাওনা, মানে তোমার কাছে পেতে তুমি পেতে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো পাওনা তুমি তাদের কাছে তোমার কাছে তারা পায় না, তুমি শুধু পাও, এরকম হতে পারে। ঠিক আছে? তো এই যে পাওনা আদায়েও বাধা হতে পারে। তারা টাকা দিচ্ছে না, তোমাকে অনেক ঘোরাচ্ছে, কিন্তু তুমি মামলা দায়ের করতে পারবা না। এটি হচ্ছে ৬৯ এর ৪ নাম্বার ধারা, যদি তোমার অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম যে অনিবন্ধিত হয়ে থাকলে এই সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, যদি আমাদের অংশীদারি ব্যবসাটা অনিবন্ধিত হয়ে থাকে। কিন্তু যদি অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের কি সবগুলোই সমস্যা? কিছুই কি তারা পাবে না? হ্যাঁ, কিছু তারা পেতে পারে। সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে নিবন্ধিত না হলে অংশীদারদের যে সকল অধিকার বহাল থাকে। সেই সকল বিষয়গুলো কি কি? কিছু অধিকার তো অবশ্যই তাদের বহাল থাকে। ঠিক আছে? যেহেতু তারা ১৯৩২ সালের আইন দ্বারা গঠিত হয়েছে, এবং যেখানে পরম কিছু বিষয় তারা মেনেই তারা অংশীদারি ব্যবসাটা চুক্তিপত্রের অধীনেই তারা কি করেছে? গঠন করেছে, তাই না? এজন্য দেখা যাচ্ছে কিছু অধিকার তাদের মধ্যে বহাল থাকে। সেই অধিকারগুলোকে আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে বিলোপ সংক্রান্ত অধিকার। ৬৯ এর ৩ এর ক ধারাতে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় যদি অনিবন্ধিত থাকে, নিবন্ধিত নাও হয়, তারপরেও বিলোপ সংক্রান্ত যে অধিকারগুলো আছে, যেমন সকলের সম্মতি নিয়ে সে বিলোপ সাধন করতে পারে। ঠিক আছে? এবং বিলোপ সাধনের পরে অংশীদাররা তাদের নিজস্ব পাওনা তারা আদায় করতে পারে। নিজস্ব পাওনা আদায়ের জন্য তারা মামলাও করতে হতে পারে।
ঠিক আছে, তারা পাওনা আদায়ের জন্য তারা দাবি জানাতে পারে। তো এই অধিকার বিলোপ সংক্রান্ত যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিন্তু তারা পেতে পারে যদি সেটা অনিবন্ধিত হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে দেউলিয়া অংশীদারি সম্পত্তি হতে পাওনা প্রাপ্তি, এটি আছে ৬৯ ৩ ক ধারা, ৩ খ ধারা। তো এই যে দেউলিয়া, ধরো কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংক কর্তৃক দেউলিয়া, আদালত কর্তৃক দেউলিয়া হয়ে গেছে। তো এই যে দেউলিয়া হওয়ার ফলে তার পাওনাদাররা তো তার কাছে কিছু টাকা পেতে পারে বা ব্যবসায়ী কিছু টাকা পেতে পারে। তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে কিন্তু পাওনা প্রাপ্তি আদায় করা যাবে যদি সেটা অনিবন্ধিত হয়। এরপরে বলা হচ্ছে যে ১০০ টাকার কম পাওনার জন্য মামলা করতে পারা যাবে নিবন্ধিত না হলেও। ঠিক আছে? কেউ ৬৯ ৪ নাম্বার ধারাতে বলা হচ্ছে ১০০ টাকার কম। আসলে এটি ১০০ টাকার কম পাওনার জন্য আসলে কেউ করে না। জাস্ট আইনের জন্য আইন দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে দেখো বিশ্বাস ভঙ্গমূলক আচরণের জন্য মামলা। যদি কোনো অংশীদার বিশ্বাস ভঙ্গ করে থাকে, যেহেতু আমরা জানি যে পরম বিশ্বাস, ঠিক আছে, এটি অংশীদারির ব্যবসায় কিন্তু একটি অন্যতম ভিত্তি, ঠিক আছে, পরম বিশ্বাস। তো এই বিশ্বাস যদি কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু অংশীদারি ব্যবসায় অংশীদাররা মামলা দায়ের করতে পারে যদি সেটা অনিবন্ধিত হয়ে থাকে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু অধিকার জন্মায় যদি নিবন্ধন নাও হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের কিছু আমি বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, যে বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই লিখবা, খাতাতে লিখবা, লিখে আমাকে ক্লাসের নিচে তোমরা যেভাবে ক্লাসের নিচে তোমরা আপলোড করো ছবি, সেরকম ভাবে ছবি আপলোড করবা। ঠিক আছে? আজকের বিষয় সম্পর্কেও যেমন তোমরা লিখে নাও কি কি বাড়ির কাজ। ১ নম্বর হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? ঠিক আছে? অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা দাও। সেখানে অবশ্যই লেখকের সংজ্ঞা মুখস্থ করে লিখতে হবে। এছাড়াও তোমাদের অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো লেখো। অংশীদারি চুক্তি মানে চুক্তি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো। চুক্তি লিখিত হলে অংশীদারি ব্যবসায়ী কোন কোন সুবিধা পেতে পারে, ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে কি বুঝো? অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক? ব্যাখ্যা করো। ঠিক আছে? এরপরে অংশীদারি ব্যবসা যদি নিবন্ধিত না হয় তাহলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে এবং অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের কোন কোন অধিকার তারা সংরক্ষণ করে রাখতে পারে। আরো কিছু বিষয় তোমরা পড়বা, সেগুলো আমি পরের ক্লাসে বলে দিব। ঠিক আছে? আজকে এই পড়াগুলোই তোমরা অবশ্যই খাতাতে লিখে নোট করে তোমরা ক্লাসের নিচে ছবি দিবা, আমি দেখব। এবং অবশ্যই তোমরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে খাতা করো, নোট করো, ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো এবং সময় নষ্ট না করে, অপচয় না করে সময়ের সদ্ব্যবহার করো। ওকে? তাহলে ধন্যবাদ সকলকে আমার ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য। সকলকে ধন্যবাদ।